ওয়েল ফ্রেন্ডস, আজকেও চলে এসেছি আমাদের সেই অনুষ্ঠানে যেখানে প্রবল জোরে হৃদয় তোমার সাথে কথা বলে। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বিষয় চলছে। সেই বিষয়টার নাম হচ্ছে খেলা হবে। যাই হোক, সেই রাজনৈতিক জায়গাটায় যাওয়ার আগে একটা নিজের জীবনের একটা ঘটনা শেয়ার করে নিই। কোনো একটা সাহিত্য ভাস্করে আমি বলে ফেলেছিলাম যে কোনো একটা বড় পত্রিকা, তার নাম নিচ্ছি না, যে তাদের ন্যারেটিভের বিরুদ্ধে, তাদের যে প্রফিট ওরিয়েন্টেড ন্যারেটিভ, শুধু বড়লোকের পায়ে তেল লাগানোর যে ন্যারেটিভ, তার বিরুদ্ধে আমরা আমাদের খেলাটা খেলবো, আমাদের ন্যারেটিভটা আমরা তৈরি করব। তখন কিছু লোক রেগে গেছিলেন। তারা মনে করেছিলেন যে খেলাটা বোধহয় এক্ষেত্রে উপযুক্ত শব্দ নয়। আর এখানেই বোধহয় একটা গণ্ডগোল লুকিয়ে রয়েছে। খেলা শব্দটা শ্রেণী সংগ্রাম থেকে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, সমাজ থেকে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এবং খেলা শব্দটা কোনো লো ওয়েটেজ শব্দ নয়। দেখবে চিরকালই শাসক শ্রেণী তার মতো করে একটা খেলার নিয়ম তৈরি করে, আর সেই নিয়মকে শোষিতরা চিরকাল ভেঙে যায়। আমি একদম গ্রিকে চলে যাও, রোমে চলে যাও, তাহলে দেখবে প্রাচীন অ্যাম্ফি থিয়েটারগুলোতে কী হতো। প্রাচীন অ্যাম্ফি থিয়েটারগুলোতে আমরা দেখতাম যে ভয়ঙ্করভাবে ক্ষুধার্ত সিংহের সাথে একটা কৃতদাসকে লড়তে হচ্ছে, ভয়ঙ্করভাবে সিংহের খাঁচা খুলে দেওয়া হয়েছে, সিংহকে বল্লম মেরেছে কোনো একটা সেনা, সেই ভয়ঙ্কর ক্ষুধার্ত সিংহটা এগিয়ে আসছে একটা শ্রমিকের দিকে, একটা কৃতদাসের দিকে, তার হাতে হয়তো একটা ভোঁতা ছুরি। তাহলে সেই ভোঁতা ছুরি দিয়ে সিংহের সাথে যে ভয়ঙ্কর লড়াই, এইটা হলো শাসক শ্রেণীর খেলা। রাজারা দেখে, সেই খেলা দেখে আনন্দ পাচ্ছে, একটা সিংহ একটা মানুষকে চিড়ে খাচ্ছে, আর সবাই তখন হাততালি দিচ্ছে। প্রেমিক প্রেমিকা সেখানে বসেই হয়তো প্রেমের কবিতাও পড়ছে, কিন্তু তারাও হাততালি দিচ্ছে, কেননা তারা সবাই শাসকেরই অংশ, শাসকের মূল্যবোধ বা দর্শনের অংশ। তাহলে এটা হলো শাসক শ্রেণীর তৈরি করার খেলা, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য থাকে না। যে জিতবে সে বাঁচাটা পাবে, আর যে হেরে যাবে সে সম্পূর্ণ মরে যাবে। সেটা হতে পারে, যদি কৃতদাস যেতে সে বাঁচা পাবে, আর যদি সিংহ যেতে সে বাঁচা পাবে। এইভাবে শাসক শ্রেণী একটা খেলার নিয়ম তৈরি করে, আর শোষিতরা সেই খেলাকেই অন্যভাবে চ্যালেঞ্জ জানায়। ধরো কৃতদাস ঈশপ, তিনি তার চ্যালেঞ্জের গল্পটা তো সেই খেলা দিয়েই লিখলেন, যে একটা ভয়ঙ্কর কচ্ছপ এবং খরগোশ, এবং কচ্ছপের মধ্যে লড়াই। খরগোশের সাথে দৌড়ে কোনো দিন কচ্ছপ পারে না, তবু কিছুটা দৌড়ানোর পরে খরগোশটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, আর পিঠে বোঝা নিয়ে কচ্ছপটা এগিয়ে যেতে থাকে। তাহলে এই পিঠে বোঝা কচ্ছপটা, খরগোশটা হচ্ছে একদম সাদা প্রভু, খরগোশের রং সাদা, কিন্তু পিঠে বোঝা নিয়ে যে কচ্ছপটা হাঁটে, তাকে দেখে বোঝা যায় সে একটা কৃতদাস ছিল। সুতরাং চিরকালই শোষিত শ্রেণী তাদের মতো করে শাসক শ্রেণীর খেলার নিয়মগুলোকে চ্যালেঞ্জ জানায়। আর এই চ্যালেঞ্জের গল্পটাই ভীষণ ইন্টারেস্টিং গল্প। যদি তুমি একদম লাগান ছবিটার দিকে দেখো, তাহলেও তুমি দেখবে খেলাটা কিন্তু এরকমই ছিল, যে 3 বছরের জন্যে খাজনা মুকুমের দাবি করলো গ্রামবাসীরা। তখন ইংরেজরা বলল, তোমাকে আমাদের যে খেলা আছে ক্রিকেট, সেই ক্রিকেট খেলে হারাতে হবে। তার আগে অবধি ভারতীয়রা কি দেখেছে, তারা বড়জোর বল কুড়িয়ে এনে দিয়েছে। তারা আধুনিক ব্যাট কাকে বলে, আধুনিক প্যাড কাকে বলে, আধুনিক গ্লাভস কাকে বলে, সেই অ্যাম্বিয়েন্সটাই পাইনি, সেই পরিকাঠামোটাই পাইনি। তবু কিন্তু খেলার মাঠে আমরা লাগানে দেখলাম কি, আমির খানের নেতৃত্বে ভারতীয়রা চ্যালেঞ্জ জানালো ইংরেজকে, এবং ইংরেজকে হারিয়ে দিল। এখন লাগানের গল্পের একটা মুশকিল আছে। এই লাগানের মধ্যে পূর্ণাঙ্গ স্বাধীনতার কোনো ব্যাপার ছিল না, মাত্র 3 বছরের করমুক্তির ব্যাপার ছিল। ইংরেজরা ধরো একটা গ্রামকে 3 বছর করমুক্ত করে দিল, তাতেই কি জীবনগুলো বদলে যাবে? যাবে না। ফলে লাগানের খেলার যে চ্যালেঞ্জের গল্পটা, সেটা খুব ছোটো মাত্রার চ্যালেঞ্জের গল্প। কিন্তু মোহনবাগানের সেই বীর যোদ্ধারা 1911 সালে 11 জন খালি পায়ে খেলে বুট পরা সেই সমস্ত ইংরেজ সাহেবদের হারালো, গোল বলে চিৎকার হলো। তখন কিন্তু আমরা দেখলাম, হ্যাঁ আমরাও পারি। আমরা যদি খেলার মাঠে আজকে ইংরেজকে হারাতে পারি, কালকে কিন্তু স্বাধীনতাও ছিনিয়ে আনতে পারি। এবং গোটা ক্রিকেটের ইতিহাস দেখো, তাহলে দেখবে একটা সময় যাদের কৃতদাস হিসেবে চাবুক মারা হতো, সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের লোকেরা কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দেখতো ইংরেজ প্রভুরা কীভাবে ব্যাট করছে। তারা অনেক সময় বল বয় হিসেবে কাজ করতো, অর্থাৎ ইংরেজ প্রভুরা বল মারলে তারা বল কুড়িয়ে আনতো। তাদের মধ্যে যে রাগটা ছিল, তাদের মধ্যে যে আগুনটা ছিল, তাদের মাঠে ঢুকতে না দেওয়ার যে যন্ত্রণাটা ছিল, সেই যন্ত্রণা, রাগ, আগুন কিন্তু আস্তে আস্তে একের পর এক প্লেয়ার তৈরি করলো। ফলে খেলার মাঠে কিন্তু ভয়ঙ্করভাবেই শ্রেণী সংগ্রামটাও রয়েছে। তাই জন্য মারাদোনা তার হ্যান্ডস অফ দ্য গডের গল্পটাকে বলেন, এই হাত দিয়ে গোল করার পরেও তিনি বলেন, এটা হলো ফকল্যান্ড ওয়ারের বিরুদ্ধে আমাদের বদলা।
অর্থাৎ 1982 সালে যখন ইংল্যান্ড আক্রমণ করলো আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপ, সেটাকে দখল করে নিল প্রায়, তার বিরুদ্ধে মারাদোনার একভাবে গর্জে ওঠার নাম হলো হ্যান্ডস অফ দ্য গড। সুতরাং খেলা বিষয়টা বিরাট পরিব্যাপ্ত, খেলা বিষয়টা বিরাট পরিব্যাপ্ত একটা বিষয়। সেই খেলার দুটো দিক আছে, এক শাসকের খেলা, আর শাসকের খেলার বিরুদ্ধে যখন শোষিত চিৎকার করে ওঠে তখনই তো এই শব্দটা গর্জে গর্জে ওঠে, মাদলের সুরের মতো গর্জে ওঠে, খেলা হবে, খেলা হবে, খেলা হবেই। আর এই খেলা হবের প্রসঙ্গে নিয়ে যখন আমরা যাচ্ছি তখন আরেকটা বিষয়ও তোমাদের বলি। এ নিয়ে টেরি ইগলটন খুব সুন্দর লিখেছেন। তিনি বলছেন যে লিটারেচারের যে খেলা বা লিটারেচারের যে স্ফিয়ার, সেই স্ফিয়ার থেকে ইংরেজি সাহিত্য কিন্তু সরে গেল। যত সাম্রাজ্যবাদের কবল ইংল্যান্ডে বাড়তে লাগলো, যত বিভিন্ন দেশকে শোষণ করে ইংল্যান্ডের সাধারণ মানুষও সেই শোষণের ছিটে ফোঁটা পেয়ে রিচ হতে লাগলেন, ততই কিন্তু তাদের সাহিত্যের মানও কমতে লাগলো এবং সেই সাহিত্যটাকে ধরে নিল অন্যান্য দেশের লোকেরা, অর্থাৎ ইংরেজের দ্বারা যারা শাসিত তারা সেই সাহিত্যটাকে ধরে নিল। এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ভারতবর্ষ এবং অন্যান্য ইংরেজ শাসিত অঞ্চল থেকে একটা নতুন ইংরাজি ভাষারও তৈরি হলো। তাই জন্যে এরা আমাদের ভারতীয় ইংরেজিকে বলা হয় ইন্ডিয়ান ইংলিশ, নট ব্রিটিশ ইংলিশ। ফলে এভাবে কিন্তু সাহিত্যের মাঠেও দেখলাম একটা অন্য খেলা হলো। ইংরেজ প্রভুর যে সাহিত্য, সেই সাহিত্যকে কিন্তু ক্যারিবিয়ানরা চ্যালেঞ্জ জানালো, আফ্রিকান মানুষজন চ্যালেঞ্জ জানালো, ভারতবর্ষের নিজস্ব জল মাটির গল্প চ্যালেঞ্জ জানালো এবং সেখান থেকে ভারতীয় ইংরাজি ভাষারও জন্ম হলো। সুতরাং খেলা বিষয়টা বিরাট একটা পরিব্যাপ্ত বিষয়। আর এই বিরাট পরিব্যাপ্ত বিষয়টা নিয়ে যখন আমরা কথা বলছি, খেলা ও রাজনীতির সম্পর্ক নিয়ে যখন আমরা কথা বলছি, তখন দেখছি আজকে খেলার মাঠে তো আগে রাজনীতি চিরকালই ছিল, খেলার মাঠে ভয়ঙ্করভাবে রাজনীতি চিরকালই ছিল, এখন স্টেডিয়ামের নামকরণ নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে। আজকেই আমরা দেখলাম আহমেদাবাদের অন্যতম বিখ্যাত স্টেডিয়াম সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম চেঞ্জ করে দিয়ে সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে এটা রাখা হয়ে স্টেডিয়ামটার নাম রাখা হয়েছে। খুব সঙ্গতভাবেই প্রশ্ন উঠেছে যে এটা তো এক ধরনের ভয়ঙ্কর আত্মপ্রচার। কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে মানে জীবিত অবস্থাতেই কোনো একজন প্রধানমন্ত্রী তার নামে নিজের শাসনেই একটা স্টেডিয়ামের নাম রেখে দিতে পারে। এই প্রশ্নটা কংগ্রেস দলের তরফ থেকে তোলা হয়েছে। তার উত্তরে বিজেপিও অন্যান্য কথা বলেছে। বিজেপি যেমন একটা পরিসংখ্যানের ঝর্ণাধারাকে এনে দিয়েছে। সে বলছে যে ভারতবর্ষে 23খানা স্টেডিয়াম নেহেরু ইন্দিরা গান্ধীর নামে আছে, একদম ট্রু কথা। ভারতবর্ষের 17খানা টুর্নামেন্ট মানে ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট ইন্দিরা নেহেরুর নামে হয়, একদম ট্রু কথা। রাজীব গান্ধীর নামে, প্রয়াত শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে রাজীব খেলনা রত্ন অ্যাওয়ার্ড আছে। আমাদের ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু এই কথাগুলো তুলে ধরেছেন। বিজেপির অন্যান্য বরিষ্ঠ নেতারা এই কথাগুলোকে তুলে ধরেছেন, কিন্তু তারা একটা জায়গাকে এড়িয়ে যাচ্ছেন। সেটা হলো যে রাজীব গান্ধী তার প্রধানমন্ত্রিত্বের আমলে, রাজীব গান্ধীর রাজনীতির দর্শনের সাথে আমার দর্শন এক নয়, কিন্তু রাজীব গান্ধী তার প্রধানমন্ত্রিত্বের আমলে কি নিজের নামে স্টেডিয়াম বানিয়েছে? এটা তো বানায়নি। ফলে আজকে যে ঘটনাটা হচ্ছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর এই ধরনের একটা ঘটনা, যে আমার শাসনেই আমি আমার নিজের মূর্তি তৈরি করছি, সেই হীরক রাজার দেশের মতো। এটা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয় নয়, আমরা বিএসপি দলিত কা বেটি বিএসপি বহুজন সমাজ পার্টির উত্তরপ্রদেশ শাসনেও দেখেছিলাম যে বহুজন সমাজ পার্টির সভানেত্রী সুশ্রী মায়াবতী নিজের নামে প্রচুর মূর্তি তৈরি করেছিলেন। তাহলে এটা একটা ভয়ঙ্কর রাজনৈতিক ঘটনা, যে একটা রাজনৈতিক দল যখন সে পাওয়ারে রয়েছে, সেই পাওয়ারে থাকা অবস্থাতেই সে তার টপ নেতার মূর্তি বানিয়ে দিচ্ছে। এইটা কিন্তু একটা ভয়ঙ্কর ধরনের ঘটনা বলেই আমার মনে হয়। আর এই ঘটনাগুলো যখন ঘটছে তখন কিন্তু একটা বিকল্প রাজনীতির স্পেসও আমাদের সামনে চলে আসছে। সেই বিকল্প রাজনীতির স্পেসটায় খেলা দিয়েই খুব সুন্দরভাবে যাওয়া যায়। আজকে যে নতুন স্টেডিয়ামটার নামকরণ করা হলো, সর্দার বল্লভভাইয়ের নামটা পরিবর্তন করে নরেন্দ্র মোদীর নামাঙ্কিত যে নতুন স্টেডিয়ামটা হলো আহমেদাবাদের, সেই স্টেডিয়ামটার দুদিকের প্যাভিলিয়নের নাম কিন্তু আর কোনো স্বাধীনতা সংগ্রামী বা বড় ক্রিকেটারের নামে করা হলো না। সেই স্টেডিয়ামের একটা প্যাভিলিয়নের নামে রাখা হলো আম্বানি প্যাভিলিয়ন বলে, আর একটা প্যাভিলিয়নের নাম রাখা হলো আদানি প্যাভিলিয়ন বলে। এখন দেখুন, এই কৃষক আন্দোলন থেকে কিন্তু দীর্ঘদিন ধরে এই দাবিটা উঠে আসছে যে ভারতবর্ষের কয়েকটা খাতে গোনা পুঁজিপতি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য 3টে কৃষি আইন পাশ করা হয়েছে এবং কৃষি আইনেও কিন্তু অদ্ভুত শব্দের খেলা তৈরি করা হয়েছে।
আর একটা কৃষি আইনেও এই খেলাটা বুঝলে আপনি ওই খেলাটাও বুঝতে পারবেন। একদিকে স্টেডিয়ামের দুটো প্যাভিলিয়নের নাম রাখা হচ্ছে আম্বানি আদানির জন্যে, আর কৃষকরা অনেক দিন আগে বলে এসছে যে যে তিনটে কৃষি আইন তৈরি করা হয়েছে সেই কৃষি আইনটা এই শিল্পপতি গোষ্ঠীগুলোর স্বার্থকে ফুলিয়ে ফাঁপিয়ে সুপার প্রফিটে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছে। এবং এই করার মধ্যেও কিন্তু শব্দের অদ্ভুত খেলা তারা তৈরি করে দিয়েছেন। আজকে নতুন কৃষি আইনে কৃষকের সংজ্ঞাতে কী বলা হয়েছে? কৃষকের সংজ্ঞাতে নতুন কৃষি আইনে বলা হয়েছে যে ব্যক্তি নিজে কায়িক পরিশ্রম দিয়ে নিজের জমিতে চাষ করেন তিনিও কৃষক, এবং যে ব্যক্তি লেবার হায়ার করে, অর্থাৎ লেবার হায়ার করে জমি চাষ করান তিনিও কৃষক। তাহলে দ্বিতীয় যুক্তিটা যদি মানি যে যে ব্যক্তি লেবার হায়ার করে নিজের জমিতে চাষ করান তিনিও যদি কৃষক হন, তাহলে আম্বানি আদানিরা তো কৃষক, তারা তো আর পুঁজিপতি রইল না। কেননা তারা তো লেবার হায়ার করতে পারে এবং সেই লেবারকে দিয়ে তাদের যে জমি রয়েছে সেই জমিতে চাষও করাতে পারে। তাহলে দেখুন খেলাটা কি অদ্ভুত। শব্দের অদ্ভুত একটা খেলা তৈরি করা হলো, যে খেলার ভেতর দিয়ে আম্বানি আদানিকেও করে দেওয়া হলো যে তারা আর কৃষক নন, তারা আর পুঁজিপতি নন, তারা আর ক্যাপিটালিস্ট নন, তারা হলেন কৃষক। তাহলে এই ভয়ঙ্কর খেলার বিরুদ্ধেই কিন্তু ভারতবর্ষের নিজস্ব জিজ্ঞাসাগুলো আস্তে আস্তে উঠে আসছে, এবং সেও কিন্তু একটা প্রাণবন্ত খেলার রূপী নিয়ে নিচ্ছে আস্তে আস্তে। আজকেই দেখবেন কৃষক আন্দোলনের 3 মাস পূর্তি হলো, এবং এই কৃষক আন্দোলনের 3 মাস পূর্তিতে কৃষকরা যে কথা বললেন, কৃষকরা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের দিকে আবার দু চোখ দিয়ে তাকালেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম মানে আমার মায়ের দু চোখ ঝরা জল, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম মানে সেই শহীদের হাসি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম মানে সেই মুষ্টিবদ্ধ হাত। সেই মুষ্টিবদ্ধ হাতগুলোর কথা আজকে আবার কৃষক সংগ্রাম তুলে ধরলো। কৃষকরা ঠিকই বললেন যে 1906 সালে যে কৃষি বিলটা, কৃষি সংস্কার আইনটা ইংরেজ সরকার পাশ করেছিল, সেই আইনটাও 3টে বিলের সমাহার ছিল, এবং সেই আইনের বিরুদ্ধে লড়াই করেছিলেন কে? সেই আইনের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ ছিল পাঞ্জাবে। সেই আইনের বিরুদ্ধে লড়াইয়ের মুখ ছিলেন কমরেড ভগৎ সিংয়ের কাকা অজিত সিং। তাহলে দেখুন সেই অজিত সিংয়ের ট্র্যাডিশন, ভগৎ সিংয়ের ট্র্যাডিশনকে কিন্তু আজকেও কৃষকরা এগিয়ে নিয়ে চলেছেন। শুধু 1906 সালের আইন নয়, এর আগে স্বাধীনতার পরেই 50-এর দশকে ভাকরা নাঙ্গাল ড্যাম তৈরি হয় পাঞ্জাবে, এবং ভাকরা নাঙ্গাল ড্যাম তৈরি করার জন্য অতিরিক্ত কর চাপানো হয়। সেই করের বিরুদ্ধে কিন্তু পাঞ্জাবের কৃষকরা গর্জে ওঠে। ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সেই লড়াই অনেক দূর এগোয়। যদ্দূর আমার মনে পড়ছে হরকিষেণ সিং সুরজিৎ এই লড়াইয়ের ভারতবর্ষের অন্যতম এক কমিউনিস্ট নেতা, সিপিএমের পরবর্তীকালে সাধারণ সম্পাদক, এই লড়াইয়ের অন্যতম অগ্রণী মুখ ছিলেন। এবং সেদিন একটা কথা বলা হয়েছিল, পরিষ্কারভাবে একটা কথা বলা হয়েছিল যে এমনিতেই তো কৃষকদের কাছ থেকে জল কর নেওয়া হয়, তাহলে ভাকরা নাঙ্গাল ড্যাম তৈরি করার জন্য এক্সট্রা কর কেন কৃষকরা দেবেন? এবং তার জন্যে কিন্তু গোটা পাঞ্জাব জুড়ে, গোটা হরিয়ানা জুড়ে একটা ভয়ঙ্কর কৃষক আন্দোলন হয়েছিল, এবং সেই কৃষক আন্দোলনের ফলশ্রুতিতেই 1967 সালে পাঞ্জাবে প্রথম কংগ্রেস সরকারকে উৎখাত হতে হয়েছিল গণতান্ত্রিক নির্বাচনের ভেতর দিয়ে, এবং তার বদলে সেখানে এসেছিল আকালি দলের সরকার। ফলে এই যে কৃষক আন্দোলন এবং এই যে কৃষক আন্দোলন প্যাটার্ন, সমস্ত দল পথ মতের একাকার হয়ে গিয়ে নিজের দেশকে রক্ষা করা, এটাও কিন্তু সেই ঈশপের গল্পের মতোই একটা খেলা। এবং এই খেলার মধ্যে প্রতিদিনকার লড়াইটা লুকিয়ে থাকে। সেই লড়াইয়ের সেলিব্রেশন কিন্তু আজকের কৃষকরাও ভয়ঙ্করভাবে করে যাচ্ছেন। এবং এই লড়াইয়ের গল্পটাকে আমরা যত বুঝছি, তখন দেখছি আরেকটা খেলাতেও ভারতবর্ষ কিন্তু ক্রমশ পিছিয়ে পড়ছে। যত ভারতবর্ষ জুড়ে আমরা দেখছি যে নরেন্দ্র মোদীর শাসন, কুসংস্কারগ্রস্ত শাসন, নিউ ইকোনমিক পলিসির শাসন বাড়ছে, তত কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যেও আমরা ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছি। সেটা কীরকম একটা জায়গা? সেই জায়গাটা আমি বলার জন্য বলছি যে এই মুহূর্তে চীনের সাথে যতই সীমান্তে সংঘর্ষ থাক, ভারত কিন্তু চীনের অন্যতম একটা বাণিজ্য পার্টনার, এবং ভারতের সাথে চীনের বাণিজ্যের পরিমাণটাও কম নয়। প্রায় $7,770 কোটি বছরে ভারত আর চীনের মধ্যে বাণিজ্য হয়। $7,770 কোটি। ভারতীয় মুদ্রায় ধরলে 7,770,000 কোটি টাকা। তাহলে ভাবুন, চীনের সাথে, যার সাথে আমাদের লড়াই হচ্ছে সীমান্তে, সেই দেশটার সাথে 7,70,000 কোটি টাকার একটা বাণিজ্য চলে। এবং এই বাণিজ্য চলার মধ্যেও কোনো অপরাধ নেই। এবং আমি নিজে মনে করি যে প্রতিবেশী যে কোনো দেশের সাথে সীমান্তের প্রশ্নগুলো বন্দুক নয়, আলোচনার ভেতর দিয়ে
সৌহার্দ্য পরিবেশ, সৌহার্দ্যমূলক পরিবেশের ভেতর দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত। আপনার পাশে এই প্রসঙ্গে কার্ল মার্কস অনেকদিন আগে বলেছিলেন যে আন্তর্জাতিক সম্পর্কটা কীরকম হবে। প্রথম আন্তর্জাতিকেই সম্ভবত কার্ল মার্কস বলেছিলেন আপনার পাশের বাড়ির লোকের সাথে আপনার যেরকম সুন্দর একটা সম্পর্ক হয় একটা দেশের সাথে আরেকটা দেশের, সেই রকমই সম্পর্ক হবে। যাই হোক, কিন্তু এই বাণিজ্যগুলো যখন আমরা দেখি, 7,70,770 কোটি টাকার বাণিজ্যতে আমরা যখন এই বাণিজ্যের দিকে তাকাবো তখন একটা ভয় ফুটে ওঠে। এই বাণিজ্যের সিংহাংশ চীন দখল করে রেখেছে, অর্থাৎ এই বাণিজ্যের সিংহাংশ চীনের পকেটে চলে যাচ্ছে। 5,53,000 কোটি টাকার মাল চীন ভারতে বিক্রি করে, অর্থাৎ একটা বিরাট পরিমাণ এই বাণিজ্যে। হ্যাঁ, ভারত কিন্তু সেই অর্থে বিরাট, চীনে বাণিজ্যটা ইকুয়াল হয় না, অর্থাৎ তুমিও যা দিচ্ছ আমিও তাই দিচ্ছি, দুজনের মধ্যে একটা ইকুয়াল সম্পর্কের ভেতর দিয়ে বাণিজ্য চলছে, সেটা হয় না। ব্যালেন্স অফ ট্রেডে ভারত অনেক পিছিয়ে থাকে, এবং শুধু চীনের সঙ্গে বাণিজ্য বলে কথা নয়, আমেরিকার সাথে বাণিজ্যেও ভারত ব্যালেন্স অফ ট্রেডে পিছিয়ে থাকে, সৌদি আরবিয়ার সাথেও বাণিজ্যে ভারত পিছিয়ে থাকে। এটা কেন হয়? এটা এই কারণেই হয় যে আমার দেশের রাজনৈতিক সংস্কৃতির গভীরে আমরা সেই অর্থে কোনো বড় পরিবর্তন করতে পারি না, যে বড় পরিবর্তন আমার দেশকে শিল্প, শিক্ষায়, বাণিজ্যে অনেক উন্নত করে যাবে, উন্নতির দিকে নিয়ে যাবে। সেই পরিবর্তনগুলো যেহেতু আমরা আমার দেশের আভ্যন্তরীণ রাজনীতি এবং সমাজনীতিতে করতে পারি না, তাই আন্তর্জাতিক বাণিজ্যেও আমরা কিন্তু চীন, আমেরিকা, সৌদি আরবিয়াদের কাছ থেকে পিছিয়ে পড়ি। ফলে আজকে আমাদের কিন্তু খেলাটা এই জায়গা থেকে শুরু করতে হবে। এখন পশ্চিমবঙ্গের রাজনীতির পরিপ্রেক্ষিতে এই জায়গা থেকে খেলাটা শুরু করতে হবে যে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা আর পিছিয়ে পড়ে থাকবো না। একটা সময় ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনকে চীনের দালাল বলা হতো, কিন্তু ভারতবর্ষের কমিউনিস্টরা কোনো দিন এই রকম সম্পর্কের কথা ভাবেনি কোনো কমিউনিস্ট দেশের সাথে, চীন, যে এখানে ব্যালেন্স অফ ট্রেডটা এরকম হবে। তারা সবসময় ইকুয়ালিটির ওপরে দাঁড়িয়ে এগোনোর চেষ্টা করেছেন। কিন্তু আজকে দেখুন, ভারতবর্ষের কমিউনিস্টদের সবচেয়ে যে বিরোধিতা করে সেই ভারতীয় জনতা পার্টির শাসনেই ভারতবর্ষ ক্রমশ চীনের বাণিজ্য জগতের কাছে ক্রমশ ভয়ঙ্করভাবে, চীনের সাথে বাণিজ্যের নিরিখে ক্রমশ ভয়ঙ্করভাবে পিছিয়ে পড়ছে। তাহলে তারা কিন্তু চীনের সাথে একটা ইকুয়াল রিলেশনে আসতে পারছে না। কিন্তু চিরকাল ভারতবর্ষের কমিউনিস্টরা, যারা যারা মাও সেতুংয়ের চীনের বিপ্লবকে শ্রদ্ধা করেন, তারা কিন্তু একথা চিরকাল বলে এসছেন যে চিরকালই পাশের দেশের সাথে আমার সম্পর্ক ইকুয়ালিটির ওপর দাঁড়িয়ে নির্ণীত হবে। ফলে এই ইকুয়ালিটিকে খোঁজাটাও একটা খেলা। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন খেলা হবে, তখন সেই শব্দের মধ্যে, আমি মমতার রাজনীতির সাথে একমত নই, কিন্তু সেই শব্দের মধ্যে ভারতীয় জীবনবোধের একটা আকুতি লুকিয়ে রয়েছে, বাংলার সেই মাদলের সুরটা লুকিয়ে রয়েছে। যখন ফিরোজ শাহ তুগলক বাংলা দখল করতে এসেছিল, সেই সময়ে বাংলার হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু লড়াই করেছিল ফিরোজ শাহ তুগলকের বিরুদ্ধে। তাহলে সেই মাদলের সুরের খেলাটা লুকিয়ে রয়েছে, কীর্তন আর আজানের বলের অঙ্গীকারগুলো লুকিয়ে রয়েছে, সেই জায়গা থেকে খেলা হবার কথা আসছে। এখন আমি যে আঙ্গিকে বলছি, হয়তো তৃণমূলের খেলা হওয়ার আঙ্গিকটা সম্পূর্ণ এক নয়, তারা শুধু সংসদীয় নির্বাচনকে দেখে খেলার বিষয়টা দেখছে, কিন্তু আমি আরও বৃহত্তর একটা ব্যাপারকে ভাবছি। আর এই বৃহত্তর ব্যাপারকে ভাবতে গিয়ে তৃণমূলের রাজনীতির সবচেয়ে দুর্বল দিকটা যেটা আমার মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে এইরকম একটা পরিসরে যে সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা সার্বিক ঐক্য দরকার, সেই সময় ভয়ঙ্করভাবে সাইফুল ইসলাম মিদ্দার মতো এক তরুণের মৃত্যু ভাবায়। কেন নবান্ন অভিযান করতে গিয়ে একটা তরুণকে পুলিশের লাঠিতে মরতে হবে, এই প্রশ্নটা থাকে। এই প্রশ্নটার রাজনৈতিক গুরুত্ব অস্বীকার করতে পারে না তৃণমূল কংগ্রেস। নবান্ন অভিযান যেদিন হয়েছিল, এক তরুণ 39 বছরের একটি ছেলে, যে গরিব পরিবারের ছেলে, যে টোটো চালায়, তাকে পুলিশের লাঠিতে কেন মরতে হয়, এই প্রশ্নটাকে আজকে খুঁজে পাওয়া জরুরি। যদিও ময়নাতদন্তের রিপোর্ট অন্যরকম কথা বলছে। ফলে আমি রাজ্য সরকারের কাছে আবেদন রাখবো যে এরকম এক তরুণের মৃত্যুর কারণের গভীরতম প্রেক্ষাপটগুলো অবশ্যই খুঁজে বার করা উচিত। কেন মারা গেল সাইফুল ইসলাম মিদ্দার মতো এক তরুণ,
এবং তার সাথে সাথে বলবো যে আজ অবধি যতগুলো গণ আন্দোলন হয়েছে বামফ্রন্ট শাসনে আমরা দেখেছি ক্লাস 6-এর ছেলে মাধাই হালদার আইন অমান্য করতে এসে গুলি খেয়ে মারা গেছেন, শহীদ হয়েছেন। ফলে মাধাই হালদার থেকে সাইফুল ইসলাম মিদ্দা হয়ে যত ধরনের গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মৃত্যুর কারণগুলোকে খুঁজে বার করে সেই মৃত্যুগুলোর পেছনে যদি রাষ্ট্রযন্ত্রের গভীর নৃশংসতার জায়গাগুলো থাকে, যারাই নৃশংসতাগুলো করেছিল তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও, শাস্তি দেওয়ার আবেদনও আমি তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে রাখবো। জানি এই আবেদনগুলো গ্রান্টেড হবে না, তবু এই আবেদনটা আমি রাখবো। আর এই আবেদনটা রেখেই আমি বলবো যে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে একটা অন্য ধরনের সূচনা পর্বের জায়গায় আমরা আছি। আপনি দেখবেন যে ভারতীয় জনতা পার্টি যারা অনেক কথা বলছে, হ্যাঁ, তাদের ভেতরে কিন্তু সেই অর্থে তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা আমরা খুঁজে পাচ্ছি না। আজকে যদি বলা হয় ভারতীয় জনতা পার্টিকে 5 বছরের জন্য পশ্চিমবঙ্গের গদিতে বসানো হবে, তারা প্রথম 5টা কী কাজ করবে? কিছু গোল গোল কথা, সন্ত্রাস, দুর্নীতি, হ্যান ত্যান নয় যে আমি প্রথম 5টা কাজ চাই, যে কাজের মধ্যে দিয়ে সার্বিক দারিদ্র্য দূরীকরণ হবে। মমতা সরকার খুব ভালো করছে বিষয়টা তা নয়, কিন্তু যে ছেলেরা খর রৌদ্রের ভেতরে হাওয়াই খালি পায়ে স্কুলে যেত তাদের পায়ে চটি জোগানোটা একটা খুব ভালো কাজ। দুয়ারে সরকার কর্মসূচিটা একটা খুব ভালো কাজ, বা কতটা হবে আমি জানি না, কিন্তু যেভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পটাকে আনা হচ্ছে সেই প্রকল্পটাও একটা ভালো কাজ। অর্থাৎ সরকার অনেক বেশি জনকল্যাণমূলক হয়ে উঠছে। আর অন্যদিকে আদানি আম্বানির নামে প্যাভিলিয়ান হচ্ছে। তাহলে খেলার বিষয়টা বুঝুন এই জায়গায় দাঁড়িয়ে আছে। আদানি আম্বানির নামে প্যাভিলিয়ান হবে না জনগণের জন্যে প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ হবে? সেই কোন স্বদেশ আপনি চান, এটা আপনাকে আজকে খুঁজে বার করতে হবে। আজকে আপনাকে সেই স্বদেশের জন্যে হাঁটতে হবে। আর সেই স্বদেশের আবিষ্কারের ক্ষেত্রে আমি বলবো ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দলই কম বিস্তর ব্যর্থ হয়েছে। এর কারণ হচ্ছে যে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর ওপর ভারতবর্ষের সাধারণ মানুষের যে চাপ তৈরি করার ক্ষমতা সেটা অত্যন্ত কম। এখনও যে কোনো বড় পার্টিতে কোনো একটা বড় রাজনৈতিক নেতা যা বলবেন তার মতটাই শেষ কথা হয়ে যায়। এখনও আমরা কিন্তু নেতা নেত্রীদের ছবি নিয়ে চারপাশে ঘুরি, অথচ ইউক্রেনের প্রধানমন্ত্রী কি বলছে যে অফিসেও আমার ছবি আপনারা লাগাবেন না। ইউক্রেন একটা ছোট্ট দেশ, সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে ইউক্রেন তৈরি হয়েছে, যে অফিসেও আপনাদের আমার ছবি লাগানোর দরকার নেই। আপনারা যাকে ভালোবাসেন অফিসে আপনার প্রেয়সীর ছবি লাগান, আপনার বাচ্চা ছেলে বা মেয়ের ছবিটা লাগান, তাহলে দেখবেন আপনার কাজ করতে এনার্জি আসবে। সুতরাং খেলাটা এই জায়গায় আরও সুন্দর এক ভারতবর্ষ তৈরি করার জন্যে আজকে আমাদের চিৎকার করে বলতে হবে খেলা হবে। আজকে আমাদের চিৎকার করে বলতে হবে সাম্রাজ্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে খেলা হবে এবং হবে। এই বলে আজকের মতো শেষ করছি। কেমন লাগছে এই অনুষ্ঠান আপনারা অবশ্যই জানান, এবং তার সাথে সাথে এই খেলাগুলোতে যাতে করে আমরা জয়ী হতে পারি, অন্য ধরনের কণ্ঠস্বরগুলো যাতে করে উঠে আসতে পারে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের পর অন্তত চাইছি, এখন 96 জন সাবস্ক্রাইবার হয়েছে, আরও 4 জন সাবস্ক্রাইবারকে দেখতে চাইছি, অন্তত 100 জন সাবস্ক্রাইবারকে আজকের পর দেখতে চাইছি। এই বলে আজকের মতো চুপ হলাম। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু, এনজয় গুরু, খুদা হাফিজ।